অভি যে হাতটা চেপে ধরেছিল দিশা ওই হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, আপির উপর দিয়ে সারাদিন এত ধকল গেছে তাই আর আপিকে উঠাইনি। আর আমার তখন খুব কষ্ট হচ্ছিল তাই কাউকে কল করার কথা মাথায় আসেনি। দিশার কথা শুনে অভির বুকের বাপাশে কেমন চিনচিনে ব্যথা অনুভব হল। অভি দিশার দিকে তাকিয়ে দেখল ও এখনও চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গালে 5 আঙুলের স্পষ্ট ছাপ বসে আছে। অভি গিয়ে দিশাকে কোলে নিয়ে ওর বেডের উপর শুইয়ে দিল। তারপর ওর মাথার নিচে হাত দিয়ে মাথাটা একটু উঁচু করে ধরে ওকে পানি খাইয়ে দিল। দিশা পানি খাওয়ার পর আস্তে আস্তে বেটার ফিল করতে লাগল। কিন্তু সন্ধ্যায় পেইন কিলারের সাথে ঘুমের মেডিসিন নেওয়ার কারণে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। বেডে শোয়ার কিছুক্ষণ পরেই ঘুমের দেশে পাড়ি জমাল। দিশাকে ঘুমিয়ে পড়তে দেখে অভি একটা ওয়েনমেন্ট নিয়ে দিশার গালে লাগিয়ে দিল। তারপর আস্তে করে ওর গায়ে কাঁথা টেনে দিয়ে ওর কপালে একটা গভীরভাবে চুমু খেল। তারপর বিড়বিড় করে বলল, তোমাকে খুব তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসব পাখিটা। তোমাকে আর দূরে রাখা যাবে না। তুমি একদম নিজের খেয়াল নিজে রাখতে পারো না। এখন থেকে যা করার আমাকেই করতে হবে। কথাটা বলে অভি দিশার ঘুমন্ত মুখটার দিকে কিছুক্ষণ মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর নিজেও সোফায় গিয়ে শুয়ে পড়ল। চৌধুরী বাড়িতে পুরো দমে বিয়ের আয়োজন চলছে। আর 2 দিন পরে হিয়ানের বিয়ে। বিয়ের আয়োজন নিয়ে সবাই খুবই ব্যস্ত আছে। 2 মিনিট বসার জন্যও কারো হাতে সময় নেই। বিয়ের সব আয়োজন হিয়ানদের বাড়িতেই হবে। গেস্টরা অলমোস্ট সবাই চলে এসেছে। মেঘ আর মিহির এতদিন আহানদের বাড়িতেই ছিল। আহান মেঘকে আর মিহিরকে নিজেদের বাড়িতে যেতে দেয়নি। কারণ আবিরেরা এখনও মেঘদের বাড়িতেই আছে। মেঘের মামা মামি আবিরদের সবাইকে বিয়েতে আসার জন্য ইনভাইট করেছে। তাই ওরা কেউই যায়নি। বিয়ের অনুষ্ঠান শেষ হলে তারপর একসাথে যাবে। এর মধ্যে মীরা রহমান অনেকবার ফোন করেছিলেন মেঘ আর মিহিরকে বাড়িতে ফিরে আসার জন্য। কিন্তু আহান সাফ সাফ মানা করে দিয়েছেন। ও বলেছে যতদিন আবিরেরা ওই বাড়িতে আছে ততদিন মেঘ বা মিহির কেউই ওই বাড়িতে যাবে না। মীরা রহমান আহানকে অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কোনো কাজ হয়নি। এই কয়েকদিনে আহান আর মেঘের সম্পর্কটা আরও গভীর হয়েছে। আহানের ছোট্ট ছোট্ট কেয়ারিংগুলো মেঘকে আহানের প্রতি অনেকটা ফুটবল করে দিয়েছে। ও সব সময় নিজেকে আহানের মনের মতো তৈরি করার চেষ্টা করে। আহানের অপছন্দের জিনিসগুলোকে সম্পূর্ণ ইগনোর করে। আহানের পছন্দ অনুযায়ী সব কাজ করে। মেঘের এই ছোট ছোট চেঞ্জগুলো আহান সব সময় নোটিশ করে। আর ভীষণ খুশিও হয়। এসব দেখে ওর মনের মধ্যে নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আরও দৃঢ় হয়। এত দিনের এত অপেক্ষা এত ভালোবাসার ফল যে মিষ্টি হতে চলেছে সেটা ভেবে ওর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে। সকালের ব্রেকফাস্ট করে সবাই বিয়ের শপিংয়ের জন্য বের হল। শপিং মলে গিয়ে আহান মেঘকে রেখে গায়েব হয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, আমি না আসা পর্যন্ত তুমি নিজের জন্য কিছুই চুজ করবে না। অগত্যা মেঘ নিজের কেনাকাটা বাদ দিয়ে আলিশা আর হিয়ানকে ড্রেস কিনতে হেল্প করতে লাগল। সারিকা, সাইফা, দিশা ওরা একপাশে দাঁড়িয়ে নিজেদের মতো ড্রেস চুজ করছে। আহির আর মিহির একপাশের চেয়ারে বসে ফোন টিপছে। ওদের দেখে মনে হচ্ছে এসবে ওদের কোনো ইন্টারেস্ট নেই। অভি অনেকক্ষণ আগেই আহানের সাথে চলে গেছে। মেঘ দেখল আহির আর মিহির চুপচাপ বসে আছে। তাই ও নিজেই গিয়ে আহির আর মিহিরের জন্য ড্রেস চুজ করতে লাগল। প্রায় দুপুর 3টার দিকে আহান আর অভি ওদের কাছে ফিরে আসল। এসেই দেখল সবাই খুব হাসি খুশি হলেও মেঘ মুখটা কালো করে বসে আছে। মেঘ আহানকে আসতে দেখে ম্লান হাসল। আহান এসে খুব তাড়াহুড়ো করে সবাইকে রেস্টুরেন্টে নিয়ে গেল। লাঞ্চটা সবাই রেস্টুরেন্টেই করল। এর মধ্যে আহান মেঘের সাথে তেমন একটা কথা না বলায় মেঘের মুখে বিষাদের ছায়া নেমে এলো। লাঞ্চ করা শেষে মেঘদের সবাইকে জুয়েলারির শপে নিয়ে এসে আহান আর অভি কাজ আছে আবার চলে গেল। আহানকে চলে যেতে দেখে মেঘের এবার কান্না চলে আসল। কিন্তু পাবলিক প্লেসে কোনো সিন ক্রিয়েট করবে না বলে নিজেকে সামলে নিল। তারপর এক কোনায় গিয়ে চুপচাপ মাথা নিচু করে বসে ফোন স্ক্রুল করতে লাগল। সন্ধ্যার দিকে সবার শপিং করা কমপ্লিট হয়ে গেলেও মেঘের নিজের জন্য কিছুই কেনা হলো না। হিয়ান অনেকবার মেঘকে বলেছিল নিজের পছন্দ মতো কিছু কেনার জন্য। কিন্তু মেঘ হিয়ানের একটা কথাও শোনেনি, চুপচাপ এক কোনায় বসে রয়েছে। এর মধ্যে আহান আর অভির ছায়াও কেউ খুঁজে পায়নি। ওরা ফোনটাও বন্ধ করে রেখেছে। সন্ধ্যা সকাল 7টা। মেঘরা সবাই শপিং মল থেকে বের হয়ে বাইরে এসে দেখে আহান আর অভি অলরেডি গাড়ির সাথে হেলান দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। হিয়ান এসেই আহানকে একটা ধমক দিয়ে বলল, সারাদিন কোথায় ছিলি? শপিং করতে এসে কি এমন মহৎ কাজ করতে গেলি যার জন্য সারাদিন লেগে গেল?
তুই ব্যস্ত ছিলি তাই আমরা এতদিন বড়দের সাথে শপিং করতে আসিনি। তোর ফ্রি হওয়ার জন্য অপেক্ষা করেছি। কিন্তু তুই আজকেও কাজে চলে গেলি। 2 দিন পর বিয়ের অনুষ্ঠান শুধু হয়ে যাবে। সবার কেনাকাটা কমপ্লিট অথচ এখন অবধি মেঘের কিছুই কেনা হলো না। হিয়ানের কথা শুনে আহান আর চোখে একবার মেঘের দিকে তাকালো। দেখল মেঘ একপাশে মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অভি এসে হিয়ানের কাঁধে এক হাত রেখে বলল, থামো ভাই, এত রাগিস না। 2 দিন পর তোর বিয়ে, এখন যদি অতিরিক্ত রাগের ফলে তোর হার্টফেল হয় তাহলে আমার বোনটার কি হবে? এত তাড়াতাড়ি ওর জন্য তোর মতো একটা অপায় কোথায় পাবো বলতো? অভির কথা শুনে হিয়ান রাগী চোখে অভির দিকে তাকালো। আহির গিয়ে আলিশার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে বলল, অভি ব্রো, পায়ে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আলিশা বেবিকে বিয়ে করার জন্য আমি তো সেই কবে থেকে এক পায়ে দাঁড়িয়ে আছি। হিয়ান গিয়ে আহিরের হাত থেকে আলিশাকে ছাড়িয়ে এনে আহিরকে ওকে উদ্দেশ্য করে বলল, ওই তুই আমার বউয়ের থেকে 100 হাত দূরে থাকবি। একদম আমার বউয়ের চারপাশেও আসবি না। তোর ইন্টেনশন আমার একদম সুবিধার মনে হয় না। হিয়ানের কথা শুনে সবাই হাহা করে হেসে দিল। মেঘের এতক্ষণ মন খারাপ থাকলেও ওদের কথা শুনে না হেসে পারল না। আহির হাসতে হাসতে বলল, সিরিয়াসলি ব্রো, তুমি এখন আমার জন্য জেলাস ফিল করছো? হিয়ান দাঁতে দাঁত চেপে বলল, না রে, জেলাস ফিল করছি না। চিন্তা হচ্ছে আমার, তোর তো আর ক্যারেক্টারের ঠিক নেই। কখন আমার বউটার দিকে নজর দিয়ে ফেলিস। আহির চোখ বড় বড় করে অবাক কণ্ঠে বলল, ব্রো, তোমার কি আমাকে ক্যারেক্টারলেস মনে হয়? আহিরের কথা শুনে হিয়ান কিছু বলতে যাবে তার আগেই সারিকা ভেঙচি কেটে বলল, এখানে মনে হওয়ার কি আছে? তুমি তো আসলেই একটা ক্যারেক্টারলেস মেয়ে, দেখলেই হা করে মেয়েদের দিকে তাকিয়ে থাকো। আহির রেগে চিল্লিয়ে বলল, ওয়াট? আমি কবে, কখন, কোন মেয়েদের দিকে হা করে তাকিয়েছিলাম? সারিকার বাচ্চা আবল তালো কথা বললে তোকে এখানেই ফেলে চলে যাব বলে দিলাম। সারিকা রেগে কিছু বলতে যাবে তার আগেই মিহির বলল, ভাই তোরা এখানে আবার শুধু করে দিস না প্লিজ। আমি এমনিতেই খুব ক্লান্ত। এখন আর তোদের এই ক্যাটফাইট দেখার মুড আমার নেই। সারাদিন হাঁটতে হাঁটতে আমার পায়ের নাট বল্টু ঢিলে হয়ে গেছে। এখন একটু রেস্ট দরকার। মিহিরের কথা শেষ হতেই হিয়ান বলল, হ্যাঁ আমিও খুব ক্লান্ত। যদি আগে জানতাম বিয়ে করতে হলে এত শপিং করতে হয় তাহলে জীবনেও বিয়ে করতাম না। এত শপিং করে বিয়ে করার থেকে তো চিরকুমার থাকা ভালো। আহানদের গাড়ি এসে চৌধুরী বাড়ির সামনে থামল। ওরা শপিং মল থেকে সোজা এখানে চলে এসেছে। শুধু আলিশা আর অভি নিজেদের বাড়িতে চলে গেছে। যাওয়ার সময় ওদের সাথে দিশাকেও নিয়ে গেছে। যাওয়ার পথে দিশাকে ওর খালাম্নির বাসায় ড্রপ করে দেবে। আহানরা গাড়ি থেকে নামতেই দেখতে পেল পুরো বাড়িটা ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। বাড়ির সামনের দিকটা এখনও ডেকোরেশন চলছে। চারপাশে বিভিন্ন লোকজনের আনাগোনা। এক একজন এক এক ধরনের কাজ করছে। সবাই নিজেদের কাজে ব্যস্ত। আহানরা গাড়ি থেকে নামতেই কয়েকজন সার্ভেন্ট ওদের দিকে এগিয়ে এলো। তারা গিয়ে একে একে গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আহান গিয়ে নিজের গাড়ির ডিকি খুলে কয়েকটা শপিং ব্যাগ বের করল। তারপর দুজন সার্ভেন্টকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে কিছু একটা বলে ব্যাগগুলো ওদের কাছে দিয়ে দিল। ওরাও ব্যাগগুলো নিয়ে সোজা বাড়ির ভিতরে চলে গেল। আহির, মিহির, সারিকা, সাইফা, হিয়ান, মেঘ ওদের কাছে ব্যাপারটা একটু স্ট্রেঞ্জ লাগলেও অতিরিক্ত ক্লান্ত থাকায় ওরা ব্যাপারটা তেমন পাত্রা দিল না। মেঘরা বাসার ভিতরে এসে সবাই অবাক হয়ে গেল। হিয়ানদের বাসার ড্রয়িংরুমে আবির, জেরিন সহ ওদের মা বাবারা সবাই বসে আছে। এই সময়ে ওদের এখানে একদমই আশা করেনি মেঘরা। আহান অগ্নি দৃষ্টিতে আবিরদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধীর কণ্ঠে বলল, এদের মনে হয় শান্তিতে বেঁচে থাকার ইচ্ছে নেই। থাকলে বারবার ঘুরে ফিরে মরার জন্য আমার সামনে চলে আসত না। আহানের কথা শেষ হতেই আহির বলল, আমার তো এদের চেহারা দেখলেই সবকটাকে জানে মেরে দিতে ইচ্ছে করে। মিহির বলল, ইচ্ছে করলে মেরে দে, আমি আর এদের এক মুহূর্তও টলারেট করতে পারতেছি না। কোনো একদিন আমার সহ্য শক্তির বাঁধ ভেঙে যাবে আর আমি এদের কিছু একটা করে বসব। মিহিরের কথা শেষ হতেই পাশ থেকে মোনা খান চাপা স্বরে বলে উঠলেন, খবরদার এখানে কেউ কোনো সিন ক্রিয়েট করবে না। ওদের বড় ভাইয়া ইনভাইট করেছে। বিয়ে শেষ না হওয়া পর্যন্ত ওরা এখানেই থাকবে। ওরা সবাই আপাতত তোমাদের গেস্ট, তাই ওদের আপ্যায়ন করার দায়িত্ব তোমাদের। ওদের সাথে উল্টাপাল্টা কিছু করার কথা কেউ স্বপ্নেও ভাববে না। বিয়ে উপলক্ষে অনেক গেস্টরা আসবে, তাই এমন কোনো কাজ করবে না যাতে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হয়।
আহান তীক্ষ্ণ দৃষ্টিতে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, ওদের কারণে মেঘের গায়ে যদি এতটুকু আঁচো লাগে, তাহলে আইসোয়ার মা ওরা এখান একজনও সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারবে না। তাতে তোমাদের মান সম্মান থাকুক বা না থাকুক সেটা আমাদের দেখার বিষয় না। কথাটা বলেই আহান হনহন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। মিহিরও মেঘের হাত ধরে নিয়ে একদম উপরে চলে গেল। ওদের সাথে হিয়ান, আহির, সারিকা, সাইফাও উপরে চলে গেল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাত সকাল 11:30। ছাদের এক কোনায় দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কানে ইয়ারফোন গুজে চোখ দুটো বন্ধ করে গান শুনছে মেঘ। একফালি চাঁদের রোশনি এসে মেঘের মুখে পড়েছে। চাঁদের আলোতে মেঘের চেহারাটা অসম্ভব মায়াবী লাগছে। হালকা বাতাসে ওর চুলগুলো মৃদু উড়ছে। আজকে আহানের প্রতি বড্ড অভিমান জমেছে মেঘের। খুব কষ্টও হচ্ছে। বুকের বাম পাশটা ভয়ঙ্করভাবে জ্বলছে। আজকে সারাদিনে তো আহান মেঘের সাথে কথা বলেনি। তার উপর এখানে আসার পরও কথা বলেনি। একবার দেখা অবধি করতে আসেনি। মেঘ একে তো বিয়ের জন্য কোনো শপিং করতে পারেনি, সেটা নিয়ে আপসেট ছিল। তার উপর প্রিয় মানুষের থেকে এমন অবহেলা যেন ও কিছুতেই মেনে নিতে পারছে। কষ্টে কান্নাগুলো সব দলা পাকিয়ে বেরিয়ে আসছে। মেঘের চোখের কোণা থেকে পানি গড়িয়ে পড়ছে। হয়তো প্রিয়জনের দেওয়া সামান্য অবহেলাও মানুষকে ভয়ঙ্করভাবে কষ্ট দেয়। চোখ বন্ধ করা অবস্থায় মেঘ অনুভব করল কারো গরম নিঃশ্বাস ওর চোখে মুখে আছড়ে পড়ছে। কেউ ওকে খুব কাছ থেকে গভীর চাহনি দিয়ে পর্যবেক্ষণ করছে। মেঘ ফট করে চোখ খুলে সামনে তাকাল। আবছা আলোতেও সামনে থাকা ব্যক্তিটিকে মেঘের চিনতে একটু অসুবিধা হবে না। সামনে থাকা ব্যক্তিটি আর কেউ না, আহান। মেঘ আহানকে দেখে দ্রুত চোখের কোণে জমে থাকা পানিটা মুছে ফেলল। তারপর ওখান থেকে যেতে নিলেই আহান দেয়ালের দুপাশে হাত রেখে মেঘকে আটকে দিল। আহানের এমন কাণ্ডে মেঘ আর কোনো উপায় না পেয়ে দেয়ালের সাথে একদম পিঠ ঠেকিয়ে গুটিসুটি মেরে অন্যদিকে মুখ করে তাকিয়ে রইল। আহান মেঘের দিকে একটু ঝুঁকে বলল, কাঁদছিলে কেন, কি হয়েছে? আহানের প্রশ্ন শুনে মেঘ বলল, কোথায় কাঁদছিলাম, আর কাঁদবই বা কেন? ওই দিকে তাকিয়ে কেন অ্যান্সার দিচ্ছ, আমার দিকে তাকাও। আহানের কথাটা শুনেও মেঘ অন্য দিকেই তাকিয়ে রইল। আহান মেঘের দিকে আরেকটু ঝুঁকে বলল, কি হলো টিয়া পাখি, তাকাও আমার দিকে। তুমি আমার উপর খুব রেগে আছো তাই না? আহানের কথা শুনে মেঘের গাল গড়িয়ে পানি পড়তে লাগল। আহান আদুরে কণ্ঠে আবারও বলল, আই অ্যাম ভেরি সরি টিয়া পাখি। আর কখনো এরকম ভুল হবে না। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। দরকার হলে তুমি আমাকে শাস্তি দাও। তবুও এভাবে চুপ করে থেকো না প্লিজ। আহানের কথা শেষ হতেই মেঘ ফুপিয়ে কেঁদে উঠল। মেঘকে কাঁদতে দেখে আহান তড়িঘড়ি করে মেঘের দু গালে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে বলল, এভাবে কাঁদছ কেন মেঘপরি? আমি তো সরি বলেছি। ভুল হয়ে গেছে আমার, আর কখনো এরকম ভুল হবে না। আমি আর কখনো তোমাকে শপিং মলে একা রেখে যাব না। মেঘ হিচকি দিতে দিতে বলল, আপনি আজকে সারাদিন কেন আমাকে ইগনোর করেছেন? কেন আমার সাথে একটা কথাও বলেননি? জানেন আপনার এমন ব্যবহার আমাকে কতটা আঘাত দিয়েছে, কতটা কষ্ট হচ্ছে আমার? কথাটা বলেই মেঘ আরও জোরে জোরে কেঁদে দিল। মেঘকে এভাবে কাঁদতে দেখে আহান মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে লো ভয়ে যে বলল, সরি মেঘ পরি, আমি আর কখনো এমন করব না। এই বারের মতো মাফ করে দাও প্লিজ। আসলে তখন ওদের এই বাড়িতে দেখে মাথাটা এত গরম হয়ে গিয়েছিল যে তোমার সাথে কথা বলার সুযোগই পাইনি। আই অ্যাম সরি ফর দ্যাট। কথাটা বলেই আহান মেঘের ঘাড়ে ঠোঁট ছোঁয়াল। মেঘ লজ্জায় আহানের শার্টের পিঠের অংশ খামচে ধরে ওর বুকে মুখ লুকাল। আহান মেঘের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, জিজ্ঞেস করবে না আজকে সারাদিন কোথায় ছিলাম? বলেই আহান মেঘের কানের লতিতে ঠোঁট ছোঁয়াল। সাথে সাথে মেঘ কেঁপে উঠে ওকে আরও শক্ত করে আঁকড়ে ধরল। আহান মেঘকে নিজের বুক থেকে উঠিয়ে সামনের দিকে ঘুরিয়ে মেঘের পিঠ ওর বুকের সাথে লাগিয়ে দাঁড় করাল। তারপর ওর কাঁধে নিজের থুতনি রেখে ওকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, সারাদিন কোথায় ছিলাম জানো? তোমার আর আমার জন্য শপিং করেছি। সব কিছু একদম ম্যাচিং করে। বিয়ের প্রত্যেকটা ফাংশনে তোমাকে আমার পছন্দের রঙে রাঙাবো। তোমার ড্রেস থেকে শুরু করে তোমার পায়ের জুতো পর্যন্ত সবকিছু আমার পছন্দের হবে, বুঝলে সুইটহার্ট? আহানের কথা শুনে মেঘের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল।
ও সারাদিন কত উল্টাপাল্টা চিন্তা ভাবনা করেছে অথচ আহান ওর জন্যই কেনাকাটা করাই সারাদিন ব্যস্ত ছিল। আহান মেঘের ঘাড়ে আস্তে করে ঠোঁট ছুঁয়ে বলল, কখনো উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় আনবে না টিয়া পাখি। আমি সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন তোমাকে অপেক্ষায় রেখে কখনো কোনো কাজ করতে যাব না। আমার কাছে সবার আগে তোমার খুশি থাকাটা জরুরি, তারপর বাকি সবকিছু। বাড়ির সবার রাতের ডিনার করার পর আহান, মেঘ, হিয়ান, আহির, মিহির, সারিকা, সাইফা ডিনার করার জন্য নিচে নামল। ওরা সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে এসে দেখে আজকে বিয়ের জন্য যে শপিংগুলো করা হয়েছিল সেইগুলো বাসার সবাই আনপ্যাক করে দেখছে। বাসার লোকেরা ছাড়া কয়েকজন গেস্টরাও এখানে আছে। তাদের মধ্যে আবির, জেরিন সহ মেঘের চাচ্চুরা ফুফুরা সবাই আছে। আহানদের নামতে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সবাই ওদের দিকে তাকাল, কিন্তু ওরা কারো সাথে কোনো কথা না বলে সোজা গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। ওরা বসতেই সার্ভেন্ট এসে ওদের খাবার সার্ভ করল। ওরাও কোনো দিকে না তাকিয়ে নিজেদের মতো খাবার খেতে লাগল। ওনারাও কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে আবার নিজেদের কাজে মন দিলেন। এই বাসার ড্রয়িং স্পেজ থেকে ডাইনিং স্পেজ একদম ক্লিয়ারলি দেখা যায়, কারণ ডাইনিং স্পেজ আর ড্রয়িং স্পেজের মধ্যে আলাদা কোন দেয়াল নেই। খাওয়ার এক পর্যায়ে মোনা খান মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ, তুমি কিছু শপিং করনি? তোমার ড্রেসগুলো কোথায় গেল? এখানে তো সবারটা আছে কিন্তু তোমারটা তো কোথাও দেখতে পাচ্ছি না। মোনা খানের কথা শুনে মেঘের খাওয়া বন্ধ হয়ে গেল। ও আর চোখে একবার আহানের দিকে তাকাল। দেখল আহান কোনো দিকে না তাকিয়ে নিজের মতো খাবার খাচ্ছে। মেঘ কি বলবে বুঝতে পারছে না, তাই চুপচাপ মাথা নিচু করে বসে রইল। মেঘকে চুপ থাকতে দেখে মন খান আবারও বললেন, কি হলো মেঘ, চুপ করে আছো কেন? তুমি কিছু কেনাকাটা করনি? আর আহানেরও তো কোনো ড্রেস খুঁজে পাচ্ছি না। তোমরা কি দুজনের একজনও কিছু কেনাকাটা করনি? মোনা খানের কথা শেষ হতেই আহান খাওয়া থামিয়ে কাটকাট গলায় জবাব দিল, শপিং করব না কেন মা? অবশ্যই শপিং করেছি। মেঘের আর আমার জিনিসপেগুলো আমি আমার কাছে রেখে দিয়েছি। ওইগুলো তোমাদের কারো দেখার দরকার নেই। বেশি দেখতে ইচ্ছে হলে ফাংশনে যখন পড়বে তখন দেখে নিও। আহানের কথাটা বাকিরা স্বাভাবিকভাবে নিলেও আবিরদের পরিবারের সবাই বেশ অবাক হল এটা ভেবে যে মেঘের ড্রেস আহানের কাছে কি করছে, আর আহানি বা কেন সেগুলো কাউকে দেখাতে চাইছে না। আবির তীক্ষ্ণ কণ্ঠে আহানকে উদ্দেশ্য করে বলল, মেঘনার ড্রেস তোমার কাছে কেন রেখেছ? আর বাকিদের জিনিসপেগুলো যখন সবাই দেখতে পারছে তাহলে ওরগুলো দেখতে প্রবলেম কোথায়? আবিরের কথাটা শেষ হতেই ড্রয়িং রুমে পিনপতন নীরবতা ছেয়ে গেল। আহানের এতক্ষণের শান্ত চেহারাটায় রাগের আভাস দেখা দিল। চোখ জোড়া ভয়ঙ্করভাবে লাল হয়ে গেল। আহির, মিহির, হিয়ান ওরা খাওয়া বন্ধ করে শক্ত মুখে বসে আছে। সারিকা, সাইফা, মেঘ ওরা ভীতু চোখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। আহান খাবারের প্লেটটা সামনের দিকে ঠেলে সরিয়ে দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে আবিরকে উদ্দেশ্য করে বলল, দ্যাটস নন অফ ইউর বিজনেস ব্রো। গেস্ট হয়ে এসেছ, গেস্টদের মতো থাকবে, খাবে আর চলে যাবে। আমাদের কারো কোনো বিষয়ে নাক গলাতে আসলে তার ফল তোমার জন্য খুব একটা ভালো হবে না। মাইন্ড ইট। কথাটা বলেই আহান হনহন করে উপরে চলে গেল। আহানের পিছনে পিছনে আহির আর মিহিরও খাওয়া ছেড়ে চলে গেল। ওরা যেতেই মেঘ, সারিকা, সাইফা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওরা ভেবেছিল হয়তো এক্ষুনি ভয়ঙ্কর কিছু একটা ঘটে যাবে, কিন্তু অল্পের উপর দিয়ে সবকিছু ঠিক হয়ে গেছে এটা ভেবে ওদের ভয়টা দূর হল। হিয়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে হাতটা ধুয়ে ড্রয়িং রুমে গিয়ে আবিরের সামনে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, আহানকে প্রশ্ন করার স্পর্ধা ভবিষ্যতে আর কখনো দেখিও না। একমায় আমরা ছাড়া ওকে বাইরের কেউ প্রশ্ন করুক সেটা ওর একদম পছন্দ না। তাই ভুলেও আর এই ভুলটা করতে যেও না, তাহলে পস্তাতে হবে। কথাটা বলেই হিয়ানো উপরে চলে গেল। ওদের কথা শুনে রাগে আবির সাপের মতো ফুঁসতে লাগল, কিন্তু মুখে কিছুই বলল না। দাঁতে দাঁত চেপে চুপচাপ বসে রইল। বাসায় অতিরিক্ত গেস্ট থাকায় রাতের বেলা ইয়ং জেনারেশনের যারা আছে তাদের সবাইকে ছাদে ঘুমাতে দেওয়া হল। ছাদের দুই পাশে লম্বা করে বিছানা করা হল, একপাশে মেয়েদের জন্য অন্য পাশে ছেলেদের জন্য। মেঘ, সারিকা, সাইফা এসে জেরিনদের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। শোয়ার কিছুক্ষণ পরেই সারিকা, সাইফা ঘুমিয়ে পড়ল, কিন্তু অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পরেও মেঘের চোখে ঘুম ধরা দিল না। ও বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে শোয়া থেকে উঠে বসল। কি করবে কিছু ভেবে না পেয়ে সিদ্ধান্ত নিল ফোনে গেমস খেলবে। যেই ভাবা সেই কাজও দেয়ালের সাথে হেলান দিয়ে বসে ফোনে গেমস খেলতে লাগল। আহান, মিহির, আহির, হিয়ান রাত 1:30টার সময় ছাদে আসল।
ওরা এতক্ষণ হিয়ানের রুমে বসে অফিসের কাজ করছিল। হিয়ানের রুম একদম খালি, ওটা বরের রুম, তাই ওখানে কাউকে শুতে দেওয়া হয়নি। তাছাড়া হিয়ান বাইরের লোকেদের ওর রুমে একদম এলাও করে না। হিয়ানের জিনিস পে কেউ ইউজ করুক সেটা ওর একদম পছন্দ না। ওরা চারজন চাইলে ওই রুমেই শুতে পারত, কিন্তু মেঘদের জন্য ওরাও ছাদে চলে এসেছে। ওরা ছাদে এসে দেখল সবাই গভীর ঘুমে আছে, শুধু একমায় মেঘই বসে বসে ফোন টিপছে। এত রাতে মেঘকে ফোন টিপতে দেখে আহানের মেজাজ খারাপ হয়ে গেল। ও মেঘের কাছে মেঘকে ধমক দিয়ে বলল, তুমি এখনো ঘুমাওনি? রাত কয়টা বাজে সেই খেয়াল আছে? একটু সুযোগ পেলেই তোমার অনিয়ম করতে হবে, তাই না? আহানের ধমক শুনে মেঘ কেঁপে উঠল, সাথে ওর হাত থেকে ফোনটাও পড়ে গেল। ফোন পড়ে যাওয়ার মেঘ গেমসটা হেরে গেল। সেই জন্য ও কাদো কাদো মুখ করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আহান আবারও ধমক দিয়ে বলল, তুমি জানো না রাত জাগলে তোমার শরীর খারাপ হয়? তারপরেও কোন সাহসে তুমি না ঘুমিয়ে ফোন টিপছ? বকা না শুনলে পেটের ভাত হজম হয় না? কথাটা বলে আহান মেঘের দিকে তাকিয়ে দেখল মেঘ ঠোঁট ফুলিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আহান টান দিয়ে মেঘের হাত থেকে ফোনটা নিয়ে বলল, আমি তোমার সাথে কথা বলছি আর তুমি ফোনের দিকে তাকিয়ে আছো? আহানের কথা শুনে মেঘ কাদো কাদো কণ্ঠে বলল, আপনার জন্য আমি এই লেভেলটা হেরে গেলাম। জাস্ট ফিনিশিং স্টেপে ছিলাম, কিন্তু আপনি সব মাটি করে দিলেন। শাট আপ! তুমি ঘুম বাদ দিয়ে এত রাতে গেমস খেলছো আর গেমসে হেরে গেছো, তাই আবার কাঁদছো? তুমি কি বাচ্চা? মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, আমি ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না, তাই বাধ্য হয়ে ফোনে গেমস খেলছিলাম। আহান কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে থেকে বলল, ভালো করেছ। এইবার চুপচাপ ভালো মেয়ের মতো ঘুমিয়ে পড়, না হলে তুমি আর তোমার ফোন দুটোকেই ছাদ থেকে টুক করে নিচে ফেলে দেব। বলেই আহান অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। ওর পাশে এসে আহির, মিহির, হিয়ানও শুয়ে পড়ল। আহানকে শুয়ে পড়তে দেখে মেঘ মুখটা বাচ্চাদের মতো করে বলল, আমার ফোনটা তো দিন, এখন ঘুমিয়ে পড়, এটা কাল সকাল ছাড়া পাবে না। গুড নাইট এন্ড সুইট ড্রিমস। কথাটা বলেই আহান চোখ বন্ধ করে ফেলল। মেঘ কিছুক্ষণ রাগী চোখে আহানের দিকে তাকিয়ে থেকে ঠাস করে শুয়ে পড়ল। তারপর মাথায় নিচে থাকা বালিশটা মাথার উপরে চাপা দিয়ে কাঁথা মুড়ি দিল। আহান চোখ খুলে মেঘের অবস্থা দেখে মৃদু হেসে ওর দিকে তাকিয়ে রইল। সকালে উঠে সবাই একে একে ফ্রেশ হওয়ার জন্য নিচে রুমে চলে এলো। আহান, আহির, মিহির, হিয়ান ওরা রুমে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে অফিসের কাজ করতে লাগল। কিছুক্ষণ পর মীরা রহমান আর একজন সার্ভেন্ট কফি এবং স্ন্যাক্স নিয়ে রুমে প্রবেশ করল। আহান ল্যাপটপ থেকে চোখ তুলে একবার মীরা রহমানের দিকে তাকিয়ে তারপর আবার গম্ভীর মুখ করে নিজের কাজ করতে লাগল। বিষয়টা মীরা রহমানের চোখ এড়াল না। উনি ম্লান একটা হাসি দিয়ে হিয়ানের কাছে এসে ওর হাতে একটা কফি মগ দিল। হিয়ান মুচকি একটা হাসি দিয়ে কফি মগটা ওনার হাত থেকে নিয়ে ওনাকে থ্যাঙ্কস বলে কফি খাওয়ায় মনোযোগ দিল। উনি আরেকটা কফি মগ হাতে নিয়ে আহিরের দিকে এগিয়ে দিলেন, কিন্তু আহির ওনার হাতের টা না নিয়ে ট্রে থেকে অন্য একটা মগ নিয়ে খেতে শুরু করল। মিহিরও সেইম কাজ করল। ছেলেদের এমন কাণ্ড দেখে মীরা রহমানের চেহারায় অন্ধকারের ছায়া নেমে এলো। ঠোঁটের কোণ থেকে মুচকি হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। উনি ওনার হাতে থাকা কফি মগটা কাপা কাপা হাতে আহানের দিকে বাড়িয়ে দিলেন। আহান ওনার দিকে না তাকিয়েই কাজ করতে করতে শক্ত কণ্ঠে বলল, লাগবে না, আমার এখন গিদে নেই। মীরা রহমান শুকনো মুখে বলল, অনেক বেলা হয়ে গেছে বাবাই, আপাতত এইগুলো খেয়ে নাও, ব্রেকফাস্ট হতে অনেক সময় লাগবে। ততক্ষণ না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ করবে। আহান তাচ্ছিল্য হেসে বলল, আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। আমি মরলাম নাকি বাঁচলাম, খেলাম নাকি খেলাম না, সেটা নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না। মীরা রহমান অসহায় কণ্ঠে বললেন, তুই তো আমার উপরে রেগে আছিস বাবাই। যা শাস্তি দেওয়ার আমাকে দে, তবুও শুধু শুধু খাবারের উপরে রাগ দেখিয়ে নিজেকে কষ্ট দিস না। কফিটা খেয়ে নে বাবাটা প্লিজ। আরেহ বাহ, আজকে তো দেখছি আপনার আমার উপরে একদম দরদ উতলে উঠছে। কেন বলুন তো, হঠাৎ আমার উপরে এত দয়া হওয়ার কারণ জানতে পারি? মীরা রহমান বললেন, আচ্ছা আহান, আমি কি এতটাই খারাপ যে আমার হাত থেকে এক কাপ কফি খেতেও তোর প্রবলেম হচ্ছে? কথাটা শোনার সাথে সাথে আহান হাতে থাকা ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে বলল, আপনি খারাপ হতে যাবেন কেন? খারাপ তো আমি। তাই তো আমি কেঁদে মরে গেলেও আমার উপরে কারো দয়া হয় না। যেই কাজগুলো করলে আমি সব থেকে বেশি কষ্ট পাই সেই কাজগুলো আপনারা সবাই বেশি করেন। অন্য একজনের করা ভুলের শাস্তি আমাকে দেন। অ্যাকচুয়ালি আপনারা সবাই খুব ভালো, একমায় আমিই খারাপ।
কথাটা বলেই আহান ছো মেরে মীরা রহমানের হাত থেকে কফিটা টেনে এনে ধগড় করে পুরো কফিটা খেয়ে ফেলল। কফিটা খুব বেশি গরম না থাকলেও একদম কমও গরম ছিল না। আহানের কাণ্ড দেখে মীরা রহমান হতবাক হয়ে গেল। আহির, মিহির, হিয়ান কিছুই বলল না, চুপচাপ বসে রইল। ওরা ভালো করেই জানে আহান রেগে গেলে এই ধরনের উল্টাপাল্টা কাজ করে। আহান কফি মগটা মীরা রহমানের হাতে দিয়ে বলল, এই নিন, কফিটা খেয়ে নিয়েছি, এইবার আপনি এখান থেকে চলে যান। আপনার এই আমাকে ভালোবাসার ড্রামাটা আমার ঠিক সহ্য হচ্ছে না, তাই প্লিজ আমার সাথে এরকম ন্যাকামো না করে এখান থেকে চলে যান। আর যাদের সাথে এই ন্যাকামোটা করে মহান সাজতেন পারবেন তাদের সাথে গিয়ে করুন। কথাটা শোনার সাথে সাথে মীরা রহমানের মনে হলো কেউ ওনার কালিজা ধরে টান দিয়েছে। ওনার চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগল। ওনার চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে গেল। উনি শাড়ির আঁচল দিয়ে চোখের পানিটা মুছে কান্নার্ত গলায় বলল, তোর মাম্মিটা যে বড্ড বাজে রে বাবাই, তাই এত চেষ্টা করেও কাউকে ভালো রাখতে পারে না। যতই সবাইকে খুশি রাখার চেষ্টা করে ততই সবাই তাকে ভুল বোঝে। জানিস আহান, আমিও তোর মতো ভুল করেছিলাম। একজনকে ভালোবাসার ভুল। তাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে তার জন্য বাবা মা, ভাই বোন সবার ভালোবাসা বিসর্জন দিয়ে তার সাথে এক কাপড়ে চলে গিয়েছিলাম। প্রত্যেকটা দিন তার জন্য অপমান সহ্য করেছি। কত চর খেয়েছি তারও হিসেব নেই। আমার এত বড় পরিবার থাকতেও আমার কেউ ছিল না। ইনফ্যাক্ট আমি আমার বাবা মাকেও শেষবারের মতো একবার দেখতে পারিনি। কষ্ট হতো খুব, প্রত্যেকটা দিন মরার মতো বেঁচেছিলাম। মনে হতো আমার শুরু শরীরটাই আছে, প্রাণটা আর নেই। কিন্তু তবুও কখনো আফসোস হয়নি, কারণ যাকে ভালোবাসতাম তাকে তো কাছে পেয়েছিলাম। সেও তো আমারই মতো তার পরিবারের লোকদের থেকে কত অপমান সহ্য করেছে। এতটুকু বলে মীরা রহমান থামল। তারপর একটা শুকনো ঢোক গিলে আবারও বলল, আচ্ছা আহান, একটা কথা বলতো, 4 বছর আগে যদি তোর সাথে মেঘের এনগেজমেন্টটা জোর করে করিয়ে দিতাম তাহলে কি মেঘ তোকে মেনে নিত? উহুম, জীবনেও নিত না। উল্টে ও আমাদের উপর রেগে যেত, আমাদের সবাইকে ঘৃণা করত, সাথে তোকেও ঘৃণা করত। তখন কি করতি? ভালোবাসার মানুষটাকে জোর করে বিয়ে করতি? তার সাথে জোর করে সংসার করতি? জোর করে কি কখনো কারো ভালোবাসা পাওয়া যায়? না, যায় না। সব কিছুতে জোর করতে করতে একদিন দেখতি তুই নিজেই হাঁপিয়ে গেছিস। না নিজে ভালো থাকতি, না মেঘ ভালো থাকত, আর না আমরা ভালো থাকতে পারতাম। এই 4টা বছরের অপেক্ষাটা তোর জন্য হয়তো অনেক কষ্টের ছিল, কিন্তু কিছু কিছু অপেক্ষার ফল সব সময় মিষ্টি হয়। হয়তো একটু বেশি সময় লেগেছে, কিন্তু তোর কাঙ্ক্ষিত জিনিসটা তো তুই ঠিকই পেয়ে গেছিস। মীরা রহমানের কথা শুনে ওরা সবাই অবাক চোখে মীরা রহমানের দিকে তাকাল। ওরা ভাবতেই পারেনি মেঘ যে আহানকে ভালোবাসে সেটা উনি জানেন। ওদের সবাইকে এভাবে তাকাতে দেখে মীরা রহমান জোরপূর্বক একটু হাসলেন, তারপর বললেন, তোদের কি মনে হয় আমার মেয়ে কি করে, কোথায় যায় সেগুলোর খবর আমি রাখি না? মেঘের চেহারা দেখলে আমি বলে দিতে পারি ওর কখন কোন জিনিসটা চাই। ওর চোখে আমি স্পষ্ট আহানের জন্য ভালোবাসাটা দেখেছি। ওরা এখনও অবাক চোখে সবাই মীরা রহমানের দিকে তাকিয়ে আছে। মীরা রহমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আর আবিরদের মাফ করে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে মেঘের বড় চাচ্চু মানে আবিরের বাবা। উনি লাস্ট 1 বছর ধরে ভীষণ অসুস্থ। অলরেডি 2বার হার্ট অ্যাটাক করেছেন। আরেকবার করলে হয়তো ওনাকে আর বাঁচানো যাবে না। আমরা ওখান থেকে চলে আসার পর উনি অনুশোচনা বোধে একদম ভেঙে পড়েছিলেন। নিজেকে সব সময় ঘরবন্দি করে রাখতেন। কারো সাথে তেমন কথা বলতেন না। নিজের বউয়ের আর ছেলের করা অপরাধের জন্য লজ্জায় কাউকে মুখ দেখাতেন না। লাস্টবার যখন হার্ট অ্যাটাক করেছিলেন তখন শুধু একটা বার মেঘ আর মিহিরকে দেখার জন্য ছটফট করেছে। এইসব যখন মেঘের বাবা জানতে পেরেছিল তখন নিজেকে আর ঠিক রাখতে পারেনি। আগের সব কিছু ভুলে গিয়ে ভাইয়ের সাথে দেখা করতে হসপিটালে ছুটে গেছে। আমি তখনও কিছু জানতাম না। উনি হসপিটাল থেকে ফিরে এসে আমাকে সবটা জানায়। সবটা জানার পর আমিও আর কারো উপর রেগে থাকতে পারিনি। ভেবেছি সবাই আমাকে অপমান করলেও ওই লোকটা তো সব সময় আমাকে নিজের ছোট বোনের মতো স্নেহ করেছে, সব সময় সাপোর্ট করেছে, আমার জন্য নিজের পরিবারের সাথে লড়াই করতেন। তাহলে শুধু কেন অন্যদের করা ভুলের সাজা আমরা ওনাকে দেব? এইসব আমি মিহির আর মেঘকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা কষ্ট পাবে তাই ওদের চাচ্চুই ওদের বলতে বারণ করেছিল। বলেছিল আমরা যাতে বিয়ের নাম করে ওদের দুজনকে ওখানে নিয়ে যাই। একসাথে কথাগুলো বলে থামল মীরা রহমান।
তারপর আহানের কাছে গিয়ে এক হাত ওর মাথায় রেখে নরম কণ্ঠে বলল, তোকে তোর মামুনি কষ্ট দিতে চায় না রে বাবাই, কিন্তু কি করবে বল, তোর মামুনি যে হেল্পলেস। যেই মানুষটা অসময়ে বড় ভাইয়ের তোর মামনির পাশে ছিল তাকে কিভাবে মৃত্যুর মুখে ফেলে উপেক্ষা করে চলে আসতাম বলতো। ওই লোকটা তো আর মেঘের খারাপ চায়নি। উনি চেয়েছিল মেঘের সাথে আবিরের বিয়েটা দিয়ে মেঘকে ওই বাড়ির বড় বউ বানাতে, যাতে মেঘের ফুপিরা আর কখনো মেঘকে বাজে কথা বলতে না পারে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, পারিস তো তোর পচা মামুনিটাকে ক্ষমা করে দিস। তোর মামনির হয়তো কাউকে ভালো রাখার যোগ্যতা নেই, তাই তো আজকে আমার ছেলেদের আমার হাত থেকে কফি নিয়ে খেতেও ঘৃণা লাগছে। কথাটা বলেই মীরা রহমান দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আহান ওখানেই স্ট্যাচু হয়ে বসে রইল। কি করেছে এটাও? এত বড় ভুলটা কিভাবে করতে পারল? এখন কিভাবে মামনিকে ফেস করবে? কোন মুখে ওনার কাছে গিয়ে ক্ষমা চাইবে? আহির আর মিহির মাথা চেপে ধরে বসে আছে। ওদের চোখের কোণে পানি জমেছে। ওর হয়তো আজকে ওই মানুষটাকে একটু বেশিই আঘাত দিয়ে ফেলেছে। এর জন্য হয়তো নিজেদের কখনো ক্ষমা করতে পারবে না। হিয়ান ওর হাতে থাকা কফি মগটা জোরে ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, ইউ নো হোয়াট, আজকে আমার একটা প্রবাদ বাক্য মনে পড়েছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তোরা সবাই মেঘকে খুব ভালোবাসিস, সব সময় মেঘকে নিয়ে চিন্তা করিস, একমায় উনি মেঘের ভালো চায় না, আর সব সময় মেঘের ক্ষতি চায়, তাই না? আরে কোনো মা বাবা কখনো নিজের সন্তানের খারাপ চায় না। মা বাবা যা করেন সন্তানের ভালোর জন্যই করেন। কিন্তু তোরা তো এসব কিছুই দেখবি না। তোদের কাছে তো নিজেরা যেটা ভাববি সেটাই ঠিক, বাকি সব কিছু ভুল। কথাটা বলেই হিয়ান হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু দরজার বাইরে এসে ওর পাটা থেমে গেল। ও অবাক কণ্ঠে বলল, মেঘ তুই এখানে? মেঘের নামটা কানে আসতেই আহান, আহির, মিহির চমকে দরজার দিকে তাকাল। মেঘ তুই এখানে? মেঘের নামটা কানে আসতেই আহান, আহির, মিহির চমকে দরজার দিকে তাকাল। হিয়ান থম মেরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। আর মেঘ অশ্রুসিক্ত চোখে এক পা করে রুমের মধ্যে প্রবেশ করছে। ওর দৃষ্টি আহানের উপরে স্থির। মেঘকে এভাবে তাকাতে দেখে আহানের কলিজাটা ছাদ করে উঠল। মনের মধ্যে অজানা একটা ভয় বাসা বাঁধল। ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয়। মেঘকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এতক্ষণ যা হয়েছে সেটা ও শুনে ফেলেছে। আর সবটা শোনার পর মেঘ হয়তো কখনো ওকে ক্ষমা করতে পারবে না, সেটা ভেবে ও অপরাধী ভঙ্গিতে মাথাটা নিচু করে বসে রইল। মেঘের দিকে তাকানোর সাহস ওর নেই। মেঘ সোজা এসে আহানের সামনে দাঁড়াল। আহির, মিহির, হিয়ান একে অপরের দিকে তাকাচ্ছে। এই মুহূর্তে ওদের কিছুই করার নেই। আহান এখনও মাথা নিচু করে আছে। মেঘের দিকে একবারের জন্যও তাকায়নি। সবাইকে অবাক করে দিয়ে মেঘ আহানের সামনে দুই হাঁটু গেড়ে বসল, তারপর আহানের চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, আমার মনে হয় কি জানেন, পৃথিবীর সবচেয়ে বড় পানিশমেন্ট হচ্ছে অনুতপ্ত হওয়া। আমরা যখন কোনো ভুল করার পর নিজেদের ভুলটা বুঝতে পারি তখন সেটার থেকে বড় শাস্তি আর কিছুই হয় না। মেঘের কথা শুনে আহান মেঘের চোখে চোখ রাখল। আহান ভেবেছিল মেঘ হয়তো ওকে ভুল বুঝবে, ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিবে। কিন্তু মেঘ তো তার উল্টোটা করছে। ও আহানের এক হাত নিজের দুই হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল, আজকে আপনি আমার মাম্মামের সাথে যেই ব্যবহারটা করেছেন তাতে আপনার জায়গায় অন্য কেউ থাকলে তাকে হয়তো আমি কখনো ক্ষমা করতে পারতাম না। কিন্তু আমি জানি আপনি মাম্মামকে কতটা ভালোবাসেন আর শ্রদ্ধা করেন। আর আপনার চোখ বলে দিচ্ছে আপনি আপনার ব্যবহারের জন্য কতটা গিল্টি ফিল করছেন। মেঘের কথা শেষ হতেই আহান হুট করেই মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর অসহায় কণ্ঠে বলল, বিশ্বাস করো মেঘ পড়ি, আমি ইচ্ছে করে মাম্নিকে ওসব বলিনি। রাগের মাথায় যা মুখে এসেছে তাই বলে ফেলেছি। এইবার আমি কি করব? কিভাবে মাম্নির সামনে গিয়ে দাঁড়াব? আমি যেই অন্যায়টা করেছি তাতে মামুনি কখনো আমাকে ক্ষমা করতে পারবে না। মেঘ মৃদু হেসে বলল, আবার একটা ভুল কথা বলে ফেললেন। কে বলেছে মাম্মাম আপনাকে ক্ষমা করবে না? সন্তান যতই অন্যায় করুক, কোনো মা তার সন্তানের উপরে কখনো রেগে থাকতে পারে না। একবার মাম্মামের কাছে গিয়ে ওনাকে সরি বলুন, দেখবেন উনি আপনাকে ক্ষমা করে দিয়েছে। মেঘের কথা শেষ হতেই আহান বাচ্চাদের মতো করে বলল, সত্যি বলছো মামুনি, সত্যিই আমাকে ক্ষমা করে দিবে? মেঘ মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়াল। আহান মেঘকে ছেড়ে দিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, ওকে তাহলে আমি এক্ষুনি মাম্নিকে সরি বলে আসছি। আর থ্যাংক ইউ সো মাচ আমার পিচ্ছিটা আমাকে ভুল না বোঝার জন্য। কথাটা বলেই আহান মেঘের কপালে চুমু খেল।
তারপর আর কোনোদিকে না তাকিয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর মেঘ আহানের যাওয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এদিকে আহির, মিহির, হিয়ান হা করে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় মাথা নিচু করে নিল। তারপর লজ্জার হাত থেকে বাঁচার জন্য বসা থেকে দাঁড়িয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ যাওয়ার পরই আহির আর মিহির হাসতে হাসতে বেডের উপরে শুয়ে পড়ল। হিয়ান ওদের কাছে এগিয়ে গিয়ে ধমক দিয়ে বলল, ওই তোরা এবার ভালোয় ভালোয় মাফ চাইতে যাবি নাকি তোদের লাউই মেরে পাঠাতে হবে? আমি আবার মেঘের মতো সুন্দর করে বোঝাতে পারি না, কিন্তু উড়াধুরা কেলানি অবশ্যই দিতে পারি। হিয়ানের কথা শুনে আহির আর মিহিরের হাসি থেমে গেল। মিহির ভ্রু কুঁচকে বলল, তুমি কেলানি দিবে আর আমরা কি বসে বসে কেলানি খাব? হিয়ান মুখ বাঁকিয়ে বলল, তো কি করবি শুনি, আমাকেও কেলানি দিবি? আহির বসা থেকে দাঁড়িয়ে বলল, উহুম, কেলানি কেন দিব? তোমার বউ নিয়ে ভেগে যাব। না থাকবে কনে আর না হবে বিয়ে। কথাটা বলেই আহির দিল এক ভো দৌড়। মিহিরও বসা থেকে দাঁড়িয়ে ওর পিছনে দৌড়ে যেতে যেতে বলল, আর আমি তোদের বিয়েতে সাক্ষী দিব। হিয়ানও ওদের তাড়া করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, বিয়ের গুষ্টি কিলাই, করব না আমি এই বিয়ে। আজকে তোদের মেরে হসপিটালে পাঠাবো, তারপর আমার জেল ফাঁসি যা হওয়ার হবে। মীরা রহমান ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে ব্রেকফাস্টের জন্য নাইফস দিয়ে ফ্রুটস কাটছিলেন। তখনই আহান এসে পিছন থেকে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই অ্যাম সরি মামনি, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন ভুল করব না মামনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি আমি নিজেও জানি না। আর কখনো এমনটা হবে না। আহানের কথা শেষ হতেই মীরা রহমান বললেন, কি করছিস বাবাই, ছাড় আমাকে, অনেক কাজ বাকি আছে তো। আহান আদুরে গলায় বলল, না ছাড়ব না, এভাবে জড়িয়ে ধরে রাখলে কাজগুলো কিভাবে করব বাবাই? অলরেডি অনেক দেরি হয়ে গেছে, একটু পরেই সবাই ব্রেকফাস্ট করার জন্য নিচে নামবে। প্লিজ ছাড়। আহান মীরা রহমানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো মুখ করে বলল, আচ্ছা ছাড়ব, তুমি আগে আমাকে ক্ষমা করে দাও তারপর। আহানের কথা শুনে মীরা রহমান মুচকি হেসে বললেন, কিসের জন্য ক্ষমা করব বলতো? আরে আমি একটা ভুল করেছি, তাই আমার ছোট্ট বাবাটা আমাকে একটু বকে দিয়েছে, এই জন্য আমি কষ্ট পেতে পারি বল। আর ছোটরা ভুল করলে বড়রা যদি বকা দিতে পারে, তাহলে বড়রা ভুল করলে ছোটরা কেন বকা দিতে পারবে না? তাছাড়া তুই তো আমার আরেকটা আব্বু, তোর উপর রেগে থাকার তো প্রশ্নই উঠে না। এইবার আমাকে ছাড় বাবা, অনেক কাজ পড়ে আছে। লাভ ইউ মামুনি, আই লাভ ইউ ভেরি মাচ। বলেই আহান মীরা রহমানকে ছেড়ে দিল। আহান ছাড়তেই আহির আর মিহির সিঁড়ি দিয়ে নেমে মীরা রহমানের সামনে এসে দাঁড়াল। তারপর মিহির একটু ড্রামা করে বলল, মা জননী, তোমার ওই পাপিষ্ঠ ছেলেটাকে যখন ক্ষমা করেই দিয়েছ, তখন আমাদের মতো দুইটা অবলা বাচ্চাকেও ক্ষমা করে দাও। কথা দিচ্ছি জীবনে আর কোনো দিন তোমার হাতের কফি রিজেক্ট করব না। দরকার হলে তোমার হাতের বানানো কফি দিয়ে প্রত্যেকদিন শাওয়ার নিব, জামা কাপড় ধুব, ঘর মুছব। ইনফ্যাক্ট ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে শুধুমাই তোমার হাতের বানানো কফি খাবো, আর কিচ্ছু খাবো না। মিহিরের কথা শেষ হতেই আহির মিহিরকে উদ্দেশ্য করে বলল, কখন থেকে কি কফি কফি করছিস? ওগুলো কফি নয়, অমৃত। আমার মাম্মির হাতের কফি তো অমৃতকেও হার মানাবে। ওদের কথা শুনে আহান ফিক করে হেসে দিল। মীরা রহমান বিরক্তির স্বরে বলল, এই তোরা দুইটা যা তো আমার চোখের সামনে থেকে। তোদের কাজ আর কথা দুইটার একটাও আমি গোনায় ধরি না। ইনফ্যাক্ট তোদের দুটোকে আমি মানুষের কাতারেও ধরি না। যা সর আমার চোখের সামনে থেকে, উজবুকের দল। আহির বলল, আহান ব্রোয়ের বেলায় বাবাই আর আমাদের বেলায় উজবুকের দল? ওরে মিহির, কেউ আমাদের ভালোবাসে না রে। চল, আমরা আর এক মুহূর্ত এই বাড়িতে থাকব না, এক্ষুনি এখান থেকে চলে যাব। মীরা রহমান ফ্রুটস কাটতে কাটতে বললেন, হ্যাঁ তাই যা, তোদের মতো আহমক বাড়িতে থাকার চেয়ে না থাকা ভালো। মিহির নাক ফুলিয়ে বলল, হ্যাঁ চলে যাব। তার আগে এটা বলো, তুমি আমাদের মাফ করেছ কিনা? মীরা রহমান কিছু বলতে যাবে, তার আগে সিঁড়ি দিয়ে নামতে নামতে হিয়ান বলল, মণিমা যখন তোদের মানুষ বলেই মনে করেন না, তাহলে আবার মাফ করবে কিভাবে? গরু ছাগলকে কি আর মাফ করা যায়? হিয়ানের কথা শুনে আহির নাক ফুলিয়ে বলল, এত বড় অপমানের পর এই বাড়িতে থাকার তো কোনো প্রশ্নই উঠে না। মিহির, চল আমরা হিমালয়ে চলে যাই। আর যাওয়ার আগে আমার আলিশা বেবিকেও সাথে করে নিয়ে যাব। ওর বিয়ে আমি কিছুতেই এই রাক্ষস ছেলের সাথে দিব না। হিয়ান চেঁচিয়ে বলল,
আহিরের বাচ্চা আবার এক কথা বলছিস? এতক্ষণ মার খেয়েও তোর শিক্ষা হয়নি? কথাটা বলেই হিয়ান আবার আহিরকে তাড়া করল। ব্রেকফাস্ট করার পর মিহিরের ভীষণ বোরিং লাগছিল। সবাই সবার মতো কাজ নিয়ে ব্যস্ত। হিয়ান আলিশার সাথে ফোনে কথা বলছে। আহান ডেকারেশনের লোকদের ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাচ্ছে। মেঘ আর সারিকা মীরা রহমানদের কাজে হেল্প করে দিচ্ছে। আহির গিয়ে ঘুমাচ্ছে, কারণ ওদের কারোরই ফ্লোরে শোয়ার অভ্যাস নেই, তাই কালকে রাতে কেউই ভালো করে ঘুমাতে পারেনি। মিহিরেরও শরীরটা কেমন ম্যাজ করছে, তাই ভাবল ও গিয়ে একটু ঘুমাবে। যেই ভাবা সেই কাজ। মিহির সিঁড়ি বেয়ে উপরে এসে করিডোর দিয়ে হেঁটে হিয়ানের রুমে যাচ্ছিল। তখনই দেখল সাইফা পানির বোতল হাতে নিয়ে দেয়াল ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুম থেকে বের হয়ে নিচের দিকে যাচ্ছে। সাইফাকে দেখে মিহিরের পা দুটো থেমে গেল। চোখ জোড়া স্থির হয়ে গেল এলোমেলো চুলের মেয়েটার উপর। আজ যেন সাইফাকে বড্ড আগোছালো লাগছে। চুলগুলো খোলা অবস্থায় পিঠে ছড়িয়ে পড়ে আছে। চোখের নিচে কালো দাগ পড়েছে, মুখটা শুকিয়ে একদম পানসে হয়ে গেছে। ঠিক মতো দাঁড়াতে অবধি পারছে না। মিহির দ্রুত পায়ে সাইফার সামনে গিয়ে দাঁড়াল। তারপর চিন্তিত ভঙ্গিতে বলল, আর ইউ ওকে? সাইফা গম্ভীর স্বরে বলল, ইয়াহ, একদম ফিট এন্ড ফাইন। বলেই সাইফা এক পা এগোতে নিলেই ওর শরীরটা অবশ হয়ে আসল। মাথা ঘুরিয়ে পড়ে যাবে ঠিক সেই সময়ে মিহির এক হাত সাইফার কোমরে দিয়ে ওকে ধরে ফেলল। মিহিরকে ধরতে দেখে সাইফা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। ও ধাক্কা দিয়ে মিহিরকে নিজের থেকে সরিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ডেয়ার টু টাচ মি। তাসনিধ সায়াজ মিহির, আপনার সাহস হলো কিভাবে আমাকে টাচ করার? সাইফার কথা শুনে মিহির ঝটকা খেল। যেই মেয়ে ওর সাথে সামান্য একটু কথা বলার জন্য এত পাগলামি করেছে, সে কিনা আজকে ও একটু ছুঁয়েছে বলে এইভাবে রিয়্যাক্ট করছে। মায়ে কয়েকদিনে একটা মানুষের কি এতটাও বদলে যাওয়া সম্ভব? হ্যাঁ, এতদিন হয়তো সাইফা ওকে ইগনোর করেছে, কিন্তু এভাবে কখনো কথা বলেনি। মিহির একটু ইতস্তত কণ্ঠে বলল, তুই মাথা ঘুরে পড়ে যাচ্ছিলি তাই তোকে ধরেছি, না হলে আমি কখনো তোর মতো মেয়ের ধারে কাছেও আসতাম না। মিহিরের কথাটা যেন সাইফার কাছে কাটা ঘায়ে নুনের ছিটার মতো লাগল। ও মৃদু চিল্লিয়ে বলল, পড়ে গেলে যেতাম। আপনাকে আমার জন্য এত দয়া দেখাতে কে বলেছে? আমি যদি মরেও যাই তাহলেও আপনার থেকে আমার কোনো দয়া লাগবে না। সাইফার কথাটা মিহিরের ইগোতে লাগল। ও রাগী স্বরে বলল, আমারও তোর মতো অসভ্য মেয়েদের প্রতি এত দয়া দেখানোর শখ নেই। আর দয়া দেখাবো কি করে? তুই তো আমার দয়া পাবারও যোগ্য না। তুই বেঁচে থাকলেও আমার কিছু আসে যায় না, আর মরে গেলে তো এই পৃথিবীতে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কথাটা বলেই মিহির হনহন করে হেঁটে হিয়ানের রুমের দিকে চলে গেল। সাইফার চোখ থেকে গাল গড়িয়ে পানি পড়ছে। ও একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আপনাকে খুশি করার জন্য তো আল্লাহর কাছে রোজ নিজের মৃত্যু কামনা করি, কিন্তু উনি তো আমার দিকে মুখ তুলে তাকান না। তবে মন থেকে কিছু চাইলে আল্লাহ নাকি কখনো তার বান্দাদের ফেরান না। হয়তো আমাকেও ফেরাবেন না। কোনো একদিন হয়তো আপনাদের সবাইকে মুক্তি দিয়ে এক অন্ধকার রাজ্যে পাড়ি জমাব, যেখান থেকে কেউ চাইলেও আর কখনো আমাকে ফিরিয়ে আনতে পারবে না। কথাটা সাইফা বেশ আস্তে করে বললেও মিহিরের কানে ঠিকই পৌঁছাল। ও হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেল। হঠাৎ ওর মনে হলো ওর বুকের বাম পাশে কেমন চিনচিন ব্যথা করছে। ভীষণ কষ্টও হচ্ছে। মিহির আবারও হেঁটে সামনে এগোতে নিলেই ওর কানে কিছু পড়ে যাওয়ার একটা শব্দ ভেসে এলো। মিহির পিছনে তাকিয়ে দেখল সাইফা পেট ধরে ফ্লোরে বসে আছে আর ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মিহির দ্রুত সাইফার কাছে গিয়ে ওকে পাঁজকোলে তুলে নিল। সাইফা হাত পা ছুঁড়তে ছুঁড়তে অস্ফুট স্বরে বলল, ছাড়ুন আমাকে, একদম আমাকে ছোবেন না। মিহির একটা ধমক দিয়ে বলল, কানের নিচে ঠাটিয়ে 2টা চড় দিব, তোর সব রং আর ন্যাকামো বের হয়ে যাবে। এইটুকু পুচকে মেয়ে আমাকে অ্যাটিটিউড দেখাতে আসিস? এমন মার মারব তোর সব অ্যাটিটিউড বেরিয়ে যাবে। কথাটা বলতে বলতে মিহির সাইফাকে ওদের রুমে নিয়ে আসল। ভিতরে ঢুকে সাইফাকে বেডের উপর শুইয়ে দিয়ে ও গিয়ে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করতে দেখে ভয়ে সাইফার কলিজার পানি শুকিয়ে গেল। ওর মনে হচ্ছে মিহির ওকে মারার জন্য দরজা বন্ধ করেছে। মিহির সাইফার দিকে এগিয়ে আসতেই ও ভয়ে একদম নিজেকে গুটিয়ে নিয়ে বেডের অপর প্রান্তে চলে গেল।